আসসালামু আলাইকুম, গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাকে সেই জায়গার সেই টাইম জোনে মানে হোয়াট এভার দ্য পার্ট অফ দ্য ডে অ্যাকর্ডিং টু দ্যাট গ্রিট করলাম। আমার নাম চৌধুরী আবদুল্লাহ কাসিদ। আমি ভিডিও ব্লগস করে থাকি অন ডিফারেন্ট সাবজেক্টস। মেইনলি বাই প্রফেশন আমি অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, ম্যানেজমেন্ট এবং অর্গানাইজেশনাল পারফরমেন্স কনসালটেন্সি করে থাকি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আহ, যেহেতু প্রায় 25-26 বছর ধরে মানুষ নিয়ে কাজ করছি, বিভিন্ন অর্গানাইজেশনের মানে ক্যাপাসিটি বিল্ডিং নিয়ে কাজ করছি, হিউম্যান রিসোর্স নিয়ে কাজ করছি, 20-25 হাজারের উপরে মানুষ রিক্রুটমেন্ট করা এবং তাদের ট্রেনিং ডেভেলপমেন্টের সাথে ইনভলভড আছি। সো আসলে লাইফ অ্যান্ড ক্যারিয়ারের বিভিন্ন অ্যাসপেক্ট নিয়ে আমি ভিডিওস বানিয়ে থাকি। তো আজকে অ্যাকচুয়ালি যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা ইজ রিলেটেড টু হিস্ট্রি। এটা আমার কিছুটা এক্সপিরিয়েন্স আছে, বিকজ আমি আসলে বিটুইন 2005 অ্যান্ড 9 আমি প্রায় 100-র মতো আর্টিকেল লিখেছি ডেইলি স্টারে এবং ইন্ডিপেন্ডেন্টে, মোস্টলি ইন্ডিপেন্ডেন্ট নিউজ পেপারে। বাংলাদেশ মানে 1800s অ্যান্ড 1900s, আর্লি 1900s বাংলাদেশের হিস্ট্রি সম্পর্কে, কারণ এই সাবজেক্টে আমার নিজের অনেক অ্যাভিড ইন্টারেস্ট আছে। তো আমি অনেক ঘাটাঘাটি রিসার্চ আমাদের দেশে, ইন্ডিয়াতে অনেক জায়গায় যেয়ে আমি অনেক ইনফরমেশন গ্যাদার করেছি, অনেক বিহাইন্ড দ্য সিনস ইনফরমেশন, আসলে যেটা নর্মাল হিস্টোরিয়ানরা অনেক সময় জানে না, এ ধরনের অনেক ইনফরমেশন আমি গ্যাদার করেছি এবং সেই জিনিসগুলোর উপর আমি অনেক লেখালেখি করেছি। সো আমি মানে হিস্ট্রিতে কোনো ডিগ্রিধারী না হলেও আই অ্যাকচুয়ালি ডু হ্যাভ আ লট অফ ইনফরমেশন অ্যান্ড নলেজ অ্যাবাউট হিস্ট্রি অফ বেঙ্গল অ্যান্ড ইন্ডিয়া ইন দ্য 1800s and early 1900s। আর আমার নিজের ফ্যামিলিও যেহেতু অ্যাকচুয়ালি এই হিস্ট্রি মানে যেভাবে ঘটনাগুলো ঘটেছে এবং সেই হিস্ট্রির ঘটানোর পিছনেও কিছু কিছু কন্ট্রিবিউশন আমার ফ্যামিলির, আমার অ্যানসেস্টারদেরও কিছুটা ছিল। তো সেই জন্য আসলে পারিবারিকভাবেও অ্যাকচুয়ালি বিহাইন্ড দ্য সিনস অনেক ইনফরমেশন, অনেক নলেজ আমার কাছে আছে, যেটা মানে ফর্মাল ইনফরমেশন, ফর্মাল নলেজের মধ্যে অনেক সময় অনেক কিছু আসে না। তো সেই বিহাইন্ড দ্য সিনস ইনফরমেশনও আমার কাছে অ্যাকচুয়ালি অনেক আছে। তো সেগুলোর বেসিসে আমি এখন আজকে আমি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে বঙ্গভঙ্গ নিয়ে। দ্য রিজন ওয়াই এত বছর পরে বঙ্গভঙ্গ নিয়ে কথা হচ্ছে, ইটস রিলেটেড উইথ আওয়ার ন্যাশনাল অ্যান্থেম এবং আমাদের ন্যাশনাল অ্যান্থেম কেন চেঞ্জ হওয়া উচিত, এটাকে সাপোর্ট দিতে যেয়ে বঙ্গভঙ্গর ইতিহাস চলে আসছে এবং বঙ্গভঙ্গকে নিয়ে অনেক কথা বলা হচ্ছে। নাও দ্য পয়েন্ট ইজ, আমি অ্যাকচুয়ালি আমাদের এই ন্যাশনাল অ্যান্থেমটা এই মুহূর্তে চেঞ্জ করার ব্যাপারে পক্ষপাতি না, বিকজ ইট উইল কজ ডিভিশন ইন দ্য নেশন। এটা মানে কোটি কোটি মানুষ আছে যারা এই ব্যাপারটা খুব তীব্রভাবে প্রতিবাদ করছে এবং করবে, এবং এই মুহূর্তে এই ধরনের ডিভিশন আমাদের দেশের মধ্যে আনার কোনো দরকার নেই। আমি মনে করি যে মানে ফোকাসড ওয়েতে আসলে আমাদের আসলে দেশ গড়ার পিছনে আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে। কিছু কিছু মানুষ এরকম তারা তাদের একটা মানে থট শেয়ার করেছে। আমি তাদের থটকে ডিরেক্টলি কোনো ক্রিটিসিজম বা অ্যাটাক করছি না, আমি জাস্ট বলছি যে দিস ইজ নট দ্য টাইম। এটা মানে মানে জাতীয় সঙ্গীত আমাদের লাইফে ঠিক এমন কোনো বড় ভূমিকা আনে না যে এই মুহূর্তে আমাদের জাতীয় সঙ্গীতকে মানে চেঞ্জ করার কথা বলে দেশের ভিতরে একটা চরম অরাজকতা তৈরি করতে হবে। তো এই ব্যাপারে আমি আগেও কথা বলেছি। তো জাতীয় সঙ্গীতের পক্ষে বিপক্ষে গানটি কি ভালো, ভালো না, কে লিখেছে, এই সেই এগুলো নিয়ে আমি কথা আসলে বলতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে এই গানটাকে ক্রিটিসাইজ করার জন্য বঙ্গভঙ্গকে নিয়ে আসা হয়েছে এবং বলা হচ্ছে যে বঙ্গভঙ্গ হয়েছিল। বঙ্গভঙ্গ এটা আমাদের ইস্ট বেঙ্গলের, যেটা এখন বর্তমানে বাংলাদেশ, এই এরিয়ার মানুষজন, জেনারেল মানুষ, তারা তাদের একটা এটা সর্ব একটা ইন্ডিপেন্ডেন্সি হয়ে গিয়েছিল। ইস্ট বেঙ্গল আলাদা বের হয়ে গিয়েছিল এবং সাধারণ মানুষের এটা একটা মতামতের বহিঃপ্রকাশ ঘটেছিল এবং সেখানে অনেক নন মুসলিম লিডাররাও এই বঙ্গভঙ্গর পিছনে মেহনত করেছে। আহ, প্রীতিলতা সেনের কথা এসেছে, এটা ওটা। তো এইগুলো ইনফরমেশনগুলো আসলে পুরোপুরি ঠিক না। তারপর আবার এখানেও বলা হচ্ছে যে মানে বঙ্গভঙ্গ হওয়াতে বা এটা করার পিছনে মানে সাধারণ জনতা, প্রোলেটারিয়েট ম্যাসেজের এটা একটা মুভমেন্ট ছিল, এবং এটাও বলা হচ্ছে যে বঙ্গভঙ্গ যখন হয়েছিল এটা আসলে যে কলকাতায় এটা একটা সর্ব জমিদারি সিস্টেমের এগেইনস্টে একটা মুভ ছিল। তারপরে বলা হচ্ছে যে কলকাতায় যারা নন মুসলিম হিন্দু জমিদাররা ছিল, এই বঙ্গভঙ্গ আসলে এটা তাদের মানে কে সাম কাইন্ড অফ মানে তাদেরকে পাওয়ারলেস করে দেওয়ার একটা মুভ ছিল। আসলে মানে একটা আছে না, মানে আমি আমার মানে কথাকে প্রমাণ করার জন্য অনেক মানে কেউ অনেক রকম অনেক কথা বলতে পারে। এখন মানে বললেই যে একটা হয়ে গেল সেটা তো না।
রিয়ালিটি মানে আমি তো মানে যে কোনো কথা বলে আমার কথাকে সত্যি প্রমাণ করার জন্য আসলে টানাটানি করাটা তো ঠিক না। তো আমি বঙ্গভঙ্গকে নিয়ে কিছু পয়েন্টস আমি রিয়ালিটিগুলো আমি একটু ক্ল্যারিফাই করতে চাচ্ছি। তো দ্য ফার্স্ট থিং সেটা হচ্ছে যে বঙ্গভঙ্গটা আসলে কে ইনিশিয়েট করলো, বঙ্গভঙ্গটা কেন হলো? বঙ্গভঙ্গ ওয়াজ ইনিশিয়েটেড অ্যাকচুয়ালি বাই দ্য ব্রিটিশ। দে স দ্যাট পুরো বেঙ্গল ওয়াজ মানে যতগুলো ইন্ডিয়ান স্টেটস ছিল তার মধ্যে কিন্তু আসলে বেঙ্গল ওয়াজ ওয়ান অফ দ্য লার্জেস্ট স্টেটস, মানে কারণ বেঙ্গলের মধ্যে দার্জিলিং, শিলিগুড়ি টিলিগুড়ি এগুলো এগুলো কিন্তু মোটামুটি এক্সটেন্ডেড বেঙ্গলের অংশ, এবং আসাম বেঙ্গলের ভিতরে ছিল, ত্রিপুরা বেঙ্গলের মানে ত্রিপুরার কিছু অংশ বেঙ্গলের মধ্যে ছিল, সেভেন সিস্টার্স সর্ট অফ আলাদা, মানে কিছু কিছু ছিল মিজোরাম, মেঘালয়, বাট কাইন্ড অফ বেঙ্গল অ্যাডমিনিস্ট্রেশনই এই জায়গাগুলো সর্ট অফ টেক কেয়ার করতো। তো বেঙ্গল ওয়াজ অ্যান এনর্মাস একটা পাওয়ার ব্লক তৈরি হয়ে যাচ্ছিল, এবং মানে অল দ্য পলিটিক্স ওয়াজ হ্যাপেনিং ফ্রম বেঙ্গল। কংগ্রেস পার্টির উৎপত্তি মেইনলি বেঙ্গল থেকে হয়েছে। কংগ্রেস মানে ম্যাক্সিমাম যত মুভমেন্ট, ইন্টেলেকচুয়াল আলোচনা, অল অফ দিস ওয়াজ অ্যাকচুয়ালি কামিং ফ্রম বেঙ্গল। তো কলকাতা ওয়াজ দ্য ক্যাপিটাল অফ দ্য হোল অফ ইন্ডিয়া, এবং ন্যাচুরালি মানে ওই ক্যাপিটাল সিটিতে ইউনিভার্সিটিস ফ্লারিশ করছে, কলেজেস ফ্লারিশ করছে, মানে হোয়াট এভার ইজ হ্যাপেনিং ওয়াজ হ্যাপেনিং ইন কলকাতা। তো this was actually becoming quite alarming for the British administration, এবং they wanted to reduce বেঙ্গলের পাওয়ারটাকে, এবং সেজন্য তারা চিন্তা করলো যে বেঙ্গলকে আমরা ভেঙে দিই। বেঙ্গলের মধ্যে কিছুটা মুসলিম মেজরিটি যে এরিয়াগুলো আছে ইস্টের সাইডে, আমরা তাদেরকে আলাদা করে দিই ফ্রম দ্য হোল অফ বেঙ্গল, এবং তাতে যেটা হবে যে বেঙ্গল একটু উইক হয়ে যাবে, এবং তাদের মধ্যে কিছুটা আমরা প্রবলেম ক্রিয়েট করে দিই। সো তখন মানে এত বছরে আমাদের এই সাইডে কোনো গভর্নর জেনারেল আসলো না, 1904-এ কেন লর্ড কার্জন আসলো? দ্য রিজন ওয়াই লর্ড কার্জন কেম, উনি এসে এখানে নওয়াব সলিমুল্লাহর সাথে দেখা করলেন, মুসলিম যত এলিট ফ্যামিলিজ ছিল ম্যাক্সিমাম তাদের সাথে দেখা সাক্ষাৎ করলেন, মিটিং টিটিং করলেন। তাদেরকে অফার দেওয়া হলো যে তোমরা একটা পার্টি গঠন করো, যেই পার্টিটা মুসলমানদের সর্ট অফ নিয়ে গঠিত হবে, এবং মেইনলি মুসলিমদের রাইটস, প্রিভিলেজেস এটসেট্রা নিয়ে কথা বলবে, বিকজ মুসলিমরা আসলে ব্রিটিশদেরকে বেশি রিজেক্ট করেছে আগে, প্রত্যাখ্যান করেছে আগে, এবং তাতে আসলে তোমরা তো পিছিয়ে গেছো, তোমাদের লাভ হয়েছে কি? ইউ অ্যাকচুয়ালি ফলেন বিহাইন্ড এডুকেশনে, ট্রেডে, কমার্সে, ইম্পর্টেন্সে, পলিটিক্সে, অ্যাডমিনিস্ট্রেটিভ পজিশনগুলোতে। অ্যান্ড তখন মুসলিম এলিটস যারা এখানে ছিল তারা আসলে মাথা চুলকাতে চুলকাতে তারা দেখলো যে হ্যাঁ, কথাটা তো ঠিক, সো উই ডু নিড টু ডু সামথিং অ্যাবাউট ইট। তো তখন অ্যাকচুয়ালি নওয়াব ফ্যামিলি, তারপর অন্যান্য মুসলিম যে এলিট ফ্যামিলিসগুলো ছিল, এবং আগা খানি কমিউনিটি টুক এ ভেরি বিগ রোল, তারা সবাই মিলে আসলে মুসলিম লীগ গঠন করতো। তো মুসলিম লীগ ইনফর্মালি 2-2.5 বছর ধরে মানে তৈরি হলো, এবং অ্যাকচুয়ালি মুসলিম লীগ যখন লঞ্চিং হলো সেই সময় মুসলিম লীগের লঞ্চিংয়ের সাথে সাথে বঙ্গভঙ্গটাও ব্রিটিশরা করে দিল, বিকজ বাই দ্যাট টাইম এই পার্টিটা রেডি হয়ে গেল টু টেক দ্য রেসপন্সিবিলিটি। এবং তখন মুসলিম লীগে যারা মানে টপ পজিশনে ছিল তাদেরকে মানে মোটামুটি এই প্রভিন্সটা ম্যানেজ করার দায়িত্ব দিয়ে দেওয়া হলো। সো ওই যে লোকাল যেই মানে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ওই প্রভিন্সিয়াল গভর্নমেন্ট যেটা বলে, তো সেই প্রভিন্সিয়াল গভর্নমেন্টের মানে অনেক মুসলিমরা স্থান পেল ফর দ্য ফার্স্ট টাইম। তো সেই জিনিসটাই অ্যাকচুয়ালি মানে দেখা গেল যে আমরা এটাকে একটু মিসআন্ডারস্ট্যান্ড করছি, আমরা মনে করছি যে হয়তো মানে এটা একটা আমাদের বড় ইন্ডিপেন্ডেন্সের দিকে একটা ধাপ হয়ে গিয়েছিল, বাট আনফর্চুনেটলি দিস ওয়াজ সামথিং যেটা আসলে ব্রিটিশ রুলকে আরও স্ট্রেংথেন করতে সাহায্য করে। এখানে অ্যাকচুয়ালি কংগ্রেসের সাপোর্টে ম্যাক্সিমাম যারা নন মুসলিম কমিউনিটি ছিল তারা ছিল, এবং মুসলিম লিডার্সদের মধ্যেও অনেকে ছিল যারা কংগ্রেস করতো। অনেক ইম্পর্ট্যান্ট জমিদার ফ্যামিলি ছিল মুসলিম, তারাও কংগ্রেস করতো। তো তারা সবাই এটাকে অ্যাকচুয়ালি ইয়ে করলো, মানে রেজিস্ট করলো, এবং এটার এগেইনস্টে প্রোটেস্ট করলো যে এটা আসলে মানে তোমরা কি করছো, তোমাদের এই মানে তোমাদেরকে যা বুঝালো তোমরা সেটা বুঝে এরকম একটা পদক্ষেপ নেওয়াতে যেটা হচ্ছে যে আমাদের মানে মুভমেন্টটা ভেঙে যাচ্ছে, আমাদের স্ট্রেংথটা কমে যাচ্ছে, বেঙ্গল আলাদা হয়ে যাচ্ছে। তো তখন এখানে মুসলিম এলিটস যারা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনে বসলো, মানে দুই সাইডের কথাই ঠিক, তারা বললো যে ব্রিটিশ আর টু পাওয়ারফুল, ব্রিটিশ এখানে মানে থাকবেই, তাদের এগেনস্ট আসলে লড়া মানে নট রিয়েলি পসিবল। আমরা ব্রিটিশদের সাথে কোঅপারেশন মেনটেন করে যতটা পারবো আমাদের প্রভিন্সকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমরা এখানে ইউনিভার্সিটি করব, কলেজ করব, ইনফ্রাস্ট্রাকচারের আরও ডেভেলপমেন্ট করব। এগুলো ম্যাক্সিমাম ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে, কলকাতার আশেপাশে হচ্ছে, আমাদের এখানে এনাফ হচ্ছে না। তো আমরা অ্যাকচুয়ালি যদি ব্রিটিশদের সাথে আরও কোঅপারেশন ইম্প্রুভ করতে পারি তাহলে এই জিনিসগুলো আমাদের হবে। টু সাম এক্সটেন্ট ব্রিটিশরা তার সাপোর্ট দিল, এবং মানে বঙ্গভঙ্গ যখন হলো ওই বছরগুলো 6 থেকে 11 মানে 1906 থেকে 1911 ওই সময়টাতে ব্রিটিশরা আমাদের এই ঢাকার
তে অনেক ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করলো এবং দে অলসো হেল্প এই ইউনিভার্সিটি ফর্মেশনের জন্য তখন তারা যা মানে তাদের দিক থেকে যতটুকু সাপোর্ট দেওয়ার তারা দিল, বাট মেইনলি এটার ফান্ডিং এবং জায়গা ইট ওয়াজ প্রোভাইডেড বাই ধনবাড়ির নব ফ্যামিলি অ্যান্ড ঢাকা নব ফ্যামিলি। তো দিস ইজ অ্যাকচুয়ালি বঙ্গভঙ্গ। তো বিষয়টা যেটা আই ওয়ান্ট টু সে দ্যাট এটা কিন্তু আসলে প্রোলিটারিয়েট পিপল অফ মানে বেঙ্গল তারা যে এটা করেছে সেটা সেটা কিন্তু না, আসলে এটা ইট ওয়াজ অ্যাকচুয়ালি বঙ্গভঙ্গ ওয়াজ ডান বাই দ্য এলিট কমিউনিটি অফ ইস্ট বেঙ্গল অ্যান্ড দ্য মুসলিম এলিট কমিউনিটি অফ ইস্ট বেঙ্গল। আচ্ছা, আরেকটা পয়েন্ট যেটা আমাদেরকে বুঝতে হবে সেটা হচ্ছে যে যখন মোটামুটি এই বঙ্গভঙ্গটা হওয়ার পরে মানে দেখা গেল দ্যাট কলকাতার সিগনিফিকেন্ট পাওয়ার লস হলো এবং মানে এখানে যথেষ্ট পরিমাণে মানে কলকাতার মানে সাপোর্টটা চলে গেল ইস্ট বেঙ্গলের যে এলিট এবং মানে ধনী কমিউনিটির একটা মেজর ফান্ডিং পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এগুলো সব কিছু যখন একটা মানে সিগনিফিকেন্ট একটা ডিভিশন হয়ে গেল, তখন দ্য ব্রিটিশ শিফটেড দ্য ক্যাপিটাল টু দিল্লি। তারা পুরো ক্যাপিটালটাকে দিল্লিতে নিয়ে গেল এবং তারপরে তারা কিন্তু মানে এই বঙ্গভঙ্গটাকে আবার তারা রিউনাইট করে দিল। সো লাভের মধ্যে লাভ হলো তারা এই 5-6 বছর এই ডিভিশনটা ক্রিয়েট করে দে বেসিক্যালি পুরা ওয়েস্ট বেঙ্গলের মানে বেঙ্গল সমষ্টিগতভাবে বেঙ্গলের পাওয়ারটাকে ভেঙে দিয়ে তারা মানে পুরো জিনিসটাকে নর্থে নিয়ে চলে গেল দিল্লিতে। সো লাভের মধ্যে লাভ কী হলো? লাভের মধ্যে লাভ হলো যে এই 1912-এর পরে আসলে এই মানে বেঙ্গল প্রভিন্সে আর কোনো ধরনেরই কিন্তু ডেভেলপমেন্টের আর কোনো কিছু হলো না। সো সাফারের আলটিমেটলি কিন্তু দেখা গেল বেঙ্গল হলো না, মানে নট জাস্ট মুসলিমস অফ বেঙ্গল, হিন্দুজ অফ বেঙ্গল, Christians of Bengal, everyone in Bengal actually মানে suffered very badly because ultimately এই বঙ্গভঙ্গর কারণে। তো অ্যাকচুয়ালি যারা আরেকটু ফার সাইটেড ছিল, যারা এই ব্যাপারটাকে মানে জিনিসটাকে আরও একটু লং রানে বুঝতে পেরেছে, তো তারা ডেফিনেটলি বঙ্গভঙ্গকে অপোজ করেছিল। তো বঙ্গভঙ্গকে অপোজ করা মানে যে আমাদের বিরুদ্ধে মানে এটা আমাদের বাংলাদেশের এগেইনস্টে একটা খুব বড় ষড়যন্ত্র ছিল বা কিছু একটা, এটা না। আসলে এখানে বঙ্গভঙ্গ হওয়াটাই একটা অ্যাকচুয়ালি কলোনিয়াল পলিটিক্সের একটা অংশ ছিল। আর আনফর্চুনেটলি আমাদের মুসলিম এলিট যারা ছিল তারা যেহেতু মনে করেছিল যে এটা হলে বোধহয় খুব ভালো হবে লং রানে, সেই জন্য তারা মানে দে স্টেপড ইনটু দ্য ট্র্যাপ। অ্যান্ড পরবর্তীতে কিন্তু দেখা গেল যে 1937-এ এসে মুসলিম লীগও মানে বুঝতে পারলো যে না, আসলে ব্রিটিশদের সাথে মানে সাপোর্ট দিয়ে খুব বেশি লাভ আসলে হলো না। 20টা বছর আমরা তাদের পিছনে অনেক ঘুরলাম, খুব একটা লাভ হলো না। এবং তারপরে গিয়ে অ্যাকচুয়ালি মানে what they did যে দে অ্যাকচুয়ালি মানে একটা কংগ্রেসের সাথেই দে ক্রিয়েটেড আ প্যাক্ট যে আমরা একসাথে কাজ করব এবং আমরা উই উইল গো এগেইনস্ট দ্য ব্রিটিশ। তো তখন কংগ্রেস এবং মুসলিম লীগ তারা একসাথে ইন্ডিপেন্ডেন্সের জন্য কাজ করা শুরু করলো। তারপরে গিয়ে মানে মুভমেন্টটা দানা বাঁধলো এবং ফাইনালি সেই 37 থেকে 47 10 বছরে মানে ফাইনালি গিয়ে ইন্ডিপেন্ডেন্স আসলো। মেইনলি 37 থেকে 41 এই সময়টায়ও মুসলিম লীগ পুরোপুরি আসলে শিওর ছিল না তাদের মানে স্ট্যান্সটা আসলে কি হবে, আমরা কি এখনও ব্রিটিশদের সাপোর্ট করবো কি করবো না। ফাইনালি 40 থেকে জিনিসটা ঘুরে গেল যে না, আসলে আমাদেরকে ইন্ডিপেন্ডেন্সের জন্যই কাজ করতে হবে। এবং তারপরে তো তারা মানে পাকিস্তান একটা আলাদা রাষ্ট্র চেয়ে বসলো, ডিক্লারেশন দিল। সো দ্যাটস এ ডিফারেন্ট হিস্ট্রি। সো আমি এখন যে কথাটা বলতে চাচ্ছি তো সেটা আরেকটা পয়েন্ট যেটা মানে বঙ্গভঙ্গকে নিয়ে বলা হচ্ছে যে হিন্দু জমিদারদের কন্ট্রোল মানে ভেঙে দেওয়া বা কমিয়ে দেওয়ার এটা একটা মানে অ্যাটেম্প্ট ছিল। হাউ ইজ দ্যাট পসিবল? দেশ তো আলাদা হয়ে যাচ্ছে না, তাই না? দেশও ভাগ হয়ে যাচ্ছে না। ব্যাপারটা আপনি চিন্তা করেন, আপনি ঢাকায় বসে চিটাগংয়ে কি প্রপার্টি ওন করছেন না? চিটাগংয়ে কি আপনি ভাড়া উঠাতে পারছেন না? চিটাগংয়ে আপনি হয়তো থাকছেন না, বাট আপনার একটা ম্যানেজার আছে, আপনার 2-4টা দোকান আছে, 2-3টা বিল্ডিং আছে, 8-10টা ফ্ল্যাট আছে, সেখান থেকে কি ভাড়া পাচ্ছেন না আপনি? তো কলকাতা, ঢাকা, মানে খুলনা, সিলেট, যশোর, ইটস মানে শুধু সেম দেশ না, এটা মানে ইটস লাইক ডিফারেন্ট ডিস্ট্রিক্ট ছিল, তাই না? এটা তো বেঙ্গলেরই মধ্যে, আর আলাদা একটা ডিভিশন মানে হলেই বাকি। এখন ধরেন মানে কথার কথা ধরেন এখন ঢাকা বিভাগ থেকে মানিকগঞ্জকে আলাদা করে একটা বিভাগ বানিয়ে দেওয়া হলো। তো তাতে কি আপনার মানে মানিকগঞ্জে আপনার কোনো প্রপার্টি থাকলে আপনি কি সেটার ভাড়া তুলতে পারবেন না? তো এই যে কথাগুলো বলা হচ্ছে মানে এত তো বোকা তো আর আমাদের দেশের লোকজন ছিল না, তাই না? তো এইগুলো কোনো মানে প্ল্যানিংয়ের মধ্যেই ছিল না যে মানে ওই হিন্দু জমিদারদের থেকে আমরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাব বা কোনো কিছু, এই ধরনের কোনো কিছু এগুলো আসেইনি ইনটু দ্য পিকচার।
দ্য ভেরি ফার্স্ট টাইম যে এখানে কিছুটা হলেও মানে কি বলে জমিদারি প্রথা এটাকে মানে সর্ট অফ লিমিট করা বা এটার মানে সীমাবদ্ধ করার অ্যাটেম্প্ট আসলো যেটা সেটা 1930s যে 1933-তে এটা নিয়ে আলোচনা শুরু হলো, 38-এ মিড-30s-এ গিয়ে তখন এখানে আসলে জমিতে কতটুকু ট্যাক্স হতে পারবে না হতে পারবে এই ধরনের কিছু নিয়মকানুনগুলো তৈরি হলো যে ওকে এই ল্যান্ডের এরকম ট্যাক্স হবে, এই ল্যান্ডের এরকম ট্যাক্স হবে, এই টিয়মগুলো একটু চেঞ্জ এগুলো তখন হলো। তারপরে গিয়ে 51-এ যে ফাইনালি কিন্তু জমিদারি প্রথা মানে উচ্ছেদ হলো। তো আসলে আর এই যে প্রোলিটারিয়েট বা মানে জনতার 1905-এ অ্যাকচুয়ালি মানে জনতা স্যাড টু সে বাট আসলে জনতার কোনো মানে ভয়েসই ছিল না, মানে ওই দ্যাট ওয়াজ টু প্রিমেচিওর। আর অ্যাকচুয়ালি যে লেফট লিনিং পলিটিক্স আমরা বলবো, লেফট লিনিং পলিটিক্স বলেও আসলে 1905-এ কোনো কিছু ছিল না। লেফট লিনিং পলিটিক্স বলে দুনিয়াতেই তখন আসলে সেরকম কোনো কিছু মানে ওভাবে তৈরি হয়েছিল। এটা মেইনলি আসলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে গিয়ে যখন মানে বলশেভিক রেভলিউশনটা হলো ইউএস মানে রাশিয়াতে, এবং জারদেরকে মানে ইয়ে করে ওভারথ্রো করা হলো, এবং সেখানে যখন কমিউনিস্ট রেজিম তৈরি হলো, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য টাইম ওয়েন ফার্স্ট টাইম বলা যায় যে এই কমিউনিজম সোশ্যালিজম এই জিনিসগুলো নিয়ে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে বেশ বড়সড়ভাবে আলাপ আলোচনা স্টার্ট হলো। সেইটার পরে গিয়ে এই লেফট লিডিং পলিটিক্সের যে ধারা এটা 1920s-এ আস্তে 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 আসা শুরু হলো। বাট আনটিল দ্যাট টাইম মানে অ্যাকচুয়ালি সেরকম কোনো সিরিয়াস মানে পিপলস মুভমেন্ট পিপলস ভয়েস এই জিনিসগুলো আসলে ছিল না। এই ব্যাপারগুলো মানে কিছু স্পোরাডিক ইনসিডেন্ট হতো, এখানে হয়তো একটু আন্দোলন হলো, এখানে একটু আন্দোলন হলো ব্রিটিশদের এগেইনস্টে বা একটু জমিদারদের এগেইনস্টে, এরকম স্পোরাডিক কিছু হতো। বাট লার্জলি পাবলিক রিপ্রেজেন্টেশন সেরকমভাবে ওই সময় তখন আসলে ছিল না। তো এই ধরনের যেই কথাগুলো হচ্ছে অ্যাকচুয়ালি মানে আছে না, মানে আপনি একটা জিনিসকে অনেকভাবে ইন্টারপ্রেট করতে পারেন। আপনি মানে সূর্য উঠছে সূর্য নামছে, এটা আপনি সায়েন্টিফিক্যালি ইন্টারপ্রেট করতে পারেন। হোয়াট দ্য ফ্যাক্ট ইজ যে এখানে প্ল্যানেটটা ঘুরছে, সূর্যটা এখানে আছে, আপনি প্ল্যানেটের এইখানে আছেন, এটা ঘুরে গেল, এখন আর আপনি আলো পাচ্ছেন না। আবার আপনি এই ঘটনাটাকে এভাবেও ব্যাখ্যা করতে পারেন যে একটা বিশাল রাক্ষস আসলো, এসে সূর্যটাকে টেনে সমুদ্রে নামিয়ে দিল। এখন ইটস আপ টু ইউ, আপনি মানে জিনিসটাকে কীভাবে দেখবেন। তো মানে ভঙ্গ মানে আমি আবারও বলছি, মাই অবজেক্টিভ ইজ নট টু টক অ্যাবাউট দ্য ন্যাশনাল অ্যান্থেম বা রবীন্দ্রনাথের পক্ষে বিপক্ষে আমি কথা বলছি না। আমি বঙ্গভঙ্গকে নিয়ে যে কিছু মানে বঙ্গভঙ্গকে আমরা টেনে যদি আনি তাহলে এটাকে কারেক্ট ওয়েতে আনতে হবে, উল্টাপাল্টা কথা বলে লাভ নেই আসলে। তো সেই জিনিসটার জন্য আমি এই ভিডিওটি করলাম। আশা করি যারা দেখবেন আপনারা বুঝতে পারবেন। আমি আপনারা যেভাবে জিনিসটাকে জানেন আমি সেটাকে ছোট করছি না। আই এম জাস্ট কাইন্ড অফ এক্সপ্লেইনিং টু ইউ যে বিহাইন্ড দ্য সিনস আসল ঘটনাগুলো কী ঘটেছে। তো আই হোপ দ্যাট ইউ লাইক মাই ভিডিও, যারা দেখেছেন। আই হোপ দ্যাট অনেকে এটা থেকে কিছু জিনিস জানতে পেরেছেন যেটা হয়তো অত ভালোভাবে জানা ছিল না। আই হোপ আই হ্যাভ বিন এবল টু এক্সপ্লেইন মাইসেলফ ক্লিয়ারলি। অ্যান্ড হ্যাভিং সেড দ্যাট আমি এখন আমার ভিডিওটি শেষ করছি। ডেফিনেটলি মেনশন আপনার কমেন্টস দিবেন, কোনো কিছু কোয়েশ্চেন করার থাকলে করবেন, দ্বিমত যদি প্রকাশ করতে চান সেটাও করতে পারেন, বাট পোলাইটলি করেন। মানে কী বলে 100-150 বছর আগে ঘটে যাওয়া ব্যাপার নিয়ে আমার সাথে খামাখা নিডলেস ঝগড়াঝাটি করা বা মানে আছে না, এগুলোর কোনো আনপ্লেজেন্টনেস ক্রিয়েট করার দরকার নেই। করতেই পারেন আপনি যদি চান, বাট মানে দ্যাট ডাজন্ট রিয়েলি এফেক্ট মি। আমি জাস্ট ঘটনাগুলো আপনাকে বললাম। তো বঙ্গভঙ্গ নিয়ে আমাদের আসলে কথা আমরা না বলি, বঙ্গভঙ্গটা বুঝতে হবে সুন্দরভাবে। বঙ্গভঙ্গ ওয়াজ নট যেভাবে ব্যাখ্যা দেওয়া হচ্ছে ব্যাপারটা আসলে ঠিক সেরকম ছিল না। এনিওয়ে, আর ফার্দার কথা না বাড়াই, ইনশাআল্লাহ অন্যান্য ভিডিও ব্লগ দেখার জন্য আমন্ত্রণ করে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি অল দিস টাইম।